গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় মেন প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটরের মূল নীতি, মুখ্য নীতি। আমরা এর আগে দেখেছিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, কার্যনীতি। আজকে আমরা কিন্তু এখান থেকে একটু সরে এসে দেখব যে ক্যাপাসিটরের মূল নীতি বা মেন প্রিন্সিপালটা কী। কার্যনীতি এবং মেন প্রিন্সিপালের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কার্যনীতি কথা অর্থ ক্যাপাসিটর কিভাবে কাজ করে, আর মেন প্রিন্সিপালের অর্থ কিছুটা বলতে পারো যে এর চরিত্র, চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনাটাই হচ্ছে মেন প্রিন্সিপাল। আমরা আজকে একটা ক্যাপাসিটরের চারিত্রিক গুণাবলী সম্পর্কে দেখব। এই চারিত্রিক গুণাবলীটাকে আমরা মূল নীতি, ধারকের মূল নীতি বা মেন প্রিন্সিপাল হিসাবে দেখব। তো আজকে আমরা এই ধারকের মেন প্রিন্সিপালের থিওরি পার্টটাকে দেখব এবং এর পরের ভিডিওতে আমরা এই ধারকের মূল নীতি বা ক্যাপাসিটরের যে মেন প্রিন্সিপাল তার প্র্যাকটিক্যালটা দেখব। ঠিক আছে, তাহলে তোমাদের এই জায়গাটা বুঝতে খুব সুবিধে হবে। তো প্র্যাকটিক্যাল দেখার আগে অবশ্যই তোমাদের থিওরিটিক্যাল জ্ঞান থাকা ভীষণ প্রয়োজন, তাই এই থিওরিটিক্যাল ব্যাপারটা খুব ভালো করে দেখো। আমি তোমাদের আজকে যে থিওরিটা পড়াচ্ছি তার নোটস অবশ্যই এখানে আমি রাখছি। নোটসটা দেখে দেখে আমি তোমাদেরকে বোঝাবো, পড়াবো। তোমরা অবশ্যই খাতাতে কিন্তু নোটসটা লিখে রাখবে এবং মনে রাখবে, কারণ এটা প্র্যাকটিক্যাল করার সময় ভীষণভাবে কাজে দেবে। ক্লিয়ার? তো আসা যাক আমাদের এই পড়াশোনার মধ্যে। আজকের বিষয় ধারকের মূল নীতি বা তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা। ক্লিয়ার? দেখা যাক কি রয়েছে এর মধ্যে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে ধারকের মূলনীতি এবং কার্যনীতি একে অপরের সাথে কিন্তু জড়িত। এই নীতি দুটি সম্পূর্ণ একই নয়। এই মূলনীতির ওপর নির্ভর করে ধারক কার্য করে থাকে। নিম্নে ধারকের মূলনীতিগুলি আলোচনা করা হলো, যেটা আমি প্রথমেই বললাম তোমাদের যে ধারকের মূলনীতি এবং কার্যনীতি একটু আলাদা, এবং মূলনীতিটা হচ্ছে তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে কিছু ধারণা, এবং কার্যনীতি হচ্ছে সে যখন কাজ করছে প্র্যাকটিক্যালি তখন সে কীরকম বিহেভিয়ার করছে সেটাও একটা চারিত্রিক গুণাবলী অবশ্যই। বাট মূলনীতিটা না জানলে তোমাদের যে প্র্যাকটিক্যালি কার্যনীতিটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো এই যে মূলনীতি, এই জিনিসটা কিন্তু কার্যনীতির সাথে অনেকটা জড়িত। আমি কার্যনীতিতে কিন্তু এর নীতিগুলো কিছুটা বলেছি, তোমাদেরকে বুঝিয়েছি। যদি সেক্ষেত্রে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে, অবশ্যই তোমরা এই মূলনীতিটা একবার পড়ে নেবে, একবার বুঝে নেবে, তাহলে তোমাদের কার্যনীতি পড়তে বা বুঝতে কোনো অসুবিধে হবে না। তো দেখো 1 নম্বর কি রয়েছে, ধারকের আধান। আমরা ধারকের আধানের যে ব্যাপার সেটা আমরা দেখব। দেখো ধারকের আধান মানে কি, চার্জ। যে ক্যাপাসিটার, সে ক্যাপাসিটারের যে চার্জ, পজিটিভ না নেগেটিভ, এই যে চার্জ, এই চার্জগুলোকে আমরা আধান বলে থাকবো। ঠিক আছে, দেখো কি বলছে, ধারকের আধান বলতে ধাতব পাত দুটির মধ্যে যে কোনো একটি পাতের আধানের মানকে বোঝায়। ধারকের একটি পাতে যদি প্লাস কিউ আধান থাকে তবে অন্য পাতে মাইনাস কিউ আধান থাকবে। সুতরাং মোট আধান সমান সমান প্লাস কিউ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস কিউ সমান সমান 0। তাই দুটি পাতের মোট আধানকে ধারকের আধান বোঝায় না। তো দেখো আমরা যখন বলবো যে তোমার হাতে দেখা গেল বাঁ হাতে 2টো চকলেট আছে, ডান হাতে 2টো চকলেট আছে, কেউ যদি তোমাকে বলে যে তোমার হাতে মোট কতগুলি চকলেট আছে, তুমি কি বলবে? 2টো প্লাস 2টো 4টে। এটা তো স্বাভাবিক ঘটনা। কিন্তু ধারকের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। ধারকেতে 2টো প্লেট, তাই 2টো প্লেটের মধ্যে যদি প্রথম প্লেটটাতে প্লাস কিউ চার্জ থাকে, ডেফিনেটলি তার অপর দিকের যে প্লেট সেখানে মাইনাস কিউ চার্জ থাকবে। এবার তোমাকে যদি বলে যে ধারকের মধ্যে তাহলে কতটা চার্জ স্টোর আছে, তুমি কি বলবে? প্লাস কিউ প্লাস মাইনাস কিউ সমান সমান 0 চার্জ। এটা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তার কারণ কি? তার কারণ এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মধ্যে কতটা চার্জ আছে, কতটা আধান রয়েছে, সেটা যখন আমরা কাউকে বলবো বা আমরা নিজেরা খাতায় লিখবো বা নিজেরা বুঝবো, অবশ্যই যে কোনো একটি প্লেটের আধানকে আমরা কিন্তু বুঝবো। তার কারণ আমরা জানি একটি প্লেটে যে আধান থাকবে অপর প্লেটে সেম পরিমাণ আধান থাকবে, শুধু তার সাইনটা হবে কি বিপরীত। ক্লিয়ার? অর্থাৎ 2টো আধানকে যোগ করলে 0 চলে আসবে, মানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। ক্লিয়ার? তাই যে কোনো একটি পাতে কি আধান রয়েছে সেটাকে আমরা বলবো ক্যাপাসিটরের মধ্যে ধারকের আধান। ঠিক আছে, বোঝা গেল?
তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যাপাসিটরের দুটো প্লেট, সেই প্লেট দুটির মধ্যে যদি একটাতে +10 ভোল্ট, একটাতে +10 কুলম যদি চার্জ থাকে, অপর যে প্লেট আছে সেখানে -10 কুলম চার্জ থাকবে, তাহলে ক্যাপাসিটরের মধ্যে কতটা আধান রয়েছে, কতটা চার্জ রয়েছে, কতটা আধান রয়েছে, সেটা হচ্ছে কি 10 কুলম। ঠিক আছে, নট +10 -10 = 0। এটা আমরা কখনো বলতেই পারবো না, কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? নয়, কারণ তার মধ্যে তো চার্জ স্টোর থাকছে, তাই নাকি? তার মধ্যে আধান থাকছে। সুতরাং কতটা আধান আছে আমরা যখন কেউ জিজ্ঞেস করবে, বা আমরা যখন কোনো পরীক্ষার দ্বারা আমরা যখন পরীক্ষা করব, এক্সপেরিমেন্ট করব ল্যাবে, তখন অবশ্যই আমরা এটা কিন্তু বলবো না। আমরা যে কোনো একটি প্লেটে কতটা আধান রয়েছে সেটাকেই কিন্তু আমরা বলবো যে এতটা আধান রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আছে কি সেকেন্ড নম্বরে। সেকেন্ড হচ্ছে আদর্শ ধারক। আমরা এখানে দেখব যে আইডিয়াল ক্যাপাসিটার বলতে কাকে বোঝানো হয়। ঠিক আছে, আদর্শ ধারক কি জিনিস, সেই আদর্শ ধারক আমরা কোন ধারকগুলোকে বলবো সেটা আজকে আমরা দেখব। তো দেখো কি বলছে, ধারক আছে এমন বর্তনীকে উচ্চ বিভব সম্পন্ন কোনো উৎসের সঙ্গে যোগ করলে ধারকের বিভবও উচ্চ বিভবে আহিত হলে তা একটি আদর্শ ধারকের চরিত্র তখনই বলবো যখন উৎস সরিয়ে নিয়ে গেলেও ধারক নিজের থেকে ডিসচার্জ বা চার্জ ক্ষরণ হয় না বা করবে না, উচ্চ বিভব উৎস থেকে প্রাপ্ত আধান বজায় রাখে বা রাখবে। তার মানে কি, আমরা আদর্শ ধারক কখন বলবো, কাকে বলবো? যখন একটা ধারক কোনো বর্তনীতে কানেক্ট থাকবে এবং সেখানে যখন একটা উচ্চ বিভব সম্পন্ন কোনো উৎসের সাথে কানেক্ট থাকবে, যখন উচ্চ বিভব সম্পন্ন কোনো উৎসের সাথে যখন কানেক্ট থাকবে, সেটা হতে পারে একটা ব্যাটারি, সে তড়িৎচালক বলের দ্বারা তার যে ক্যাপাসিটার, সে ক্যাপাসিটারের মধ্যে ইলেকট্রন ফ্লো করাবে, ইলেকট্রন ফ্লোয়ের দ্বারা তার পাতগুলির মধ্যে কি করবে, চার্জ স্টোর করবে। এই চার্জটা যখন ফুললি স্টোর হয়ে যাবে, তারপরেও যখন আমরা ব্যাটারিটা খুলে নেব, তখনও কিন্তু সেই চার্জটি বাইরে কিন্তু খরিত হবে না, ডিসচার্জ করবে না, ও কিন্তু চার্জটা স্টোর করেই রেখে দেবে। যখন এই জিনিসটা ও করবে, তখন তাকে আমরা বলবো কি আইডিয়াল ক্যাপাসিটার। মানে কি, একটা আদর্শ ক্যাপাসিটার একটা ব্যাটারি দ্বারা চার্জ হয়ে যাওয়ার পরে সেই ক্যাপাসিটারটাকে যদি আমরা খুলে নিয়ে রেখে দিই অন্য কোথাও, সে কখনো কোনোভাবেই সেই চার্জটিকে ডিসচার্জ করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই পাত দুটিকে আমরা শর্ট করে দেবো, বা ওই পাত দুটির মধ্যে কোনো না কোনোভাবে কোনো ক্লোজ সার্কিট আমি তৈরি করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ক্যাপাসিটার কোনোভাবে চার্জকে ডিসচার্জ করবে না। চার্জটা ওর মধ্যে কিন্তু রিটেইন রেখে দেবে, ওর মধ্যে যেরকমভাবে চার্জটা স্টোর ছিল তেমনই রেখে দেবে। যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে ডিসচার্জ না করাচ্ছি কৃত্রিমভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ন্যাচারালি ও কখনোই ডিসচার্জ করবে না, বাতাসের মধ্যে কখনোই এই চার্জগুলি ডিসচার্জ হবে না। সেটাই হচ্ছে আদর্শ ক্যাপাসিটর, আদর্শ ধারক। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ এমত অবস্থায় বর্তনী স্পর্শ করলে শক লাগতে পারে, সুতরাং খুব সাবধানে এই উপকরণ নিয়ে কাজ করা উচিত। অর্থাৎ যখন কোনো আইডিয়াল ধারক নিয়ে আমরা কাজ করব, বা কোনো একটা আইডিয়াল ক্যাপাসিটারকে নিয়ে আমরা কাজ করব, তখন আমরা খুব স্পষ্টভাবে এটা বুঝে নেব যে এই ক্যাপাসিটারটা কিন্তু চার্জ হয়ে যদি থাকে, তাহলে হাত দিলেই কিন্তু শক মারবে। তার কারণ এর মধ্যে চার্জটা স্টোর থাকবে। সে নর্মালি যখন আমরা এনার্জি সোর্স সেটাকে খুলে নেওয়ার পরেও কিন্তু ওই ক্যাপাসিটারের মধ্যে থেকে চার্জটা ডিসচার্জ হবে না। তাই খুব সাবধানে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে কাজ করতে হয়, কারণ ক্যাপাসিটার নিচে একটা প্যাসিভ ইকুইপমেন্ট। ঠিক আছে, আমরা এই অ্যাক্টিভ প্যাসিভ ইকুইপমেন্ট কী জিনিস আমরা আলোচনা করব, পরে আলোচনা করব। আপাতত তোমরা কম্পোনেন্টগুলো জেনে নাও, তারপর আমরা যখন প্রকারভেদ করব তখন আমরা জিনিসগুলো জানবো। সমস্ত ইনস্ট্রুমেন্ট পড়ার পর আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তখন আমরা দেখব যে কোন কম্পোনেন্টটি কোন গ্রুপের মধ্যে পড়ছে। তো এই ক্যাপাসিটার আমরা যখন টিভি বা রেডিও এগুলো চালাই, বা যারা টিভি বা রেডিও সারায়, আমরা অনেকে জানি টিভি যে পিকচার টিউব রয়েছে, সেই পিকচার টিউবের কাছে পিকচার টিউবকে ভোল্টেজ প্রদান করার জন্য ওখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে, যেটাকে আমরা ইএইচটি বলে থাকি। খুব হাই ভোল্টেজের কিন্তু এটা একটা ক্যাপাসিটার, ওয়ান টাইপ অফ ক্যাপাসিটার, ইএইচটি। ঠিক আছে, ওই ইএইচটি কিন্তু অলওয়েজ চার্জ থাকে। যখন আমরা টিভি বন্ধ করে দিই তখনও কিন্তু ওর মধ্যে চার্জ স্টোর থাকে। সুতরাং যখন কোনো টিভি মেকানিক এসে টিভিটাকে ওপেন করে, তখন ও নিজে থেকে কিন্তু চার্জটিকে ডিসচার্জ করে দেয়, তারপর কিন্তু প্রত্যেকটি পার্টসে হাত দেয়, আদারওয়াইজ কিন্তু হাত দেয় না। তোমরা এটা চেক করে দেখতে পারো, তোমরা দেখবে যখনই কোনো টিভি সারাতে নিয়ে যাবে কোনো দোকানে, বা
এটা ক্যাথোড রে টিউব, যারা সিআরটি স্ক্রিন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এলইডি বা এলসিডিতে কিন্তু এরকম ধরনের ইএসজি থাকে না, ঠিক আছে। তো সে যাই হোক না কেন, খুব হাই ভোল্টেজ ক্যাপাসিটার যেখানে থাকুক না কেন, সেখানে যখন মেকানিকরা সারাতে যায় বা টেকনিশিয়ানরা যখন সেগুলোকে সারায়, ঠিক করে বা ইনস্টল করে, তখন সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটারগুলিকে ডিসচার্জ করে নেয়, ঠিক আছে। এতে কি হয়, এটা নিজের সেফটি, হেলথ অ্যান্ড সেফটি মেজার্সের এটা ভীষণ প্রয়োজন। তোমরা যদি এই হেলথ অ্যান্ড সেফটি মেজার্স তোমরা না পড়ে থাকো, তোমরা অবশ্যই দেখবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডসের ক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যাল ডিসচার্জ সম্পর্কে, তো সেক্ষেত্রে আমি এই টপিকটি আলোচনা করেছিলাম। তোমরা হেলথ অ্যান্ড সেফটি মেজার্স এই যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা গেলে এটা দেখতে পারবে, ঠিক আছে। আমি এগুলো সব কিন্তু আলোচনা করেছি। তো এই ক্যাপাসিটার, আদর্শ ক্যাপাসিটার তখনই হবে যখন সে উচ্চ বিভবে আহিত হওয়ার পরেও, সে যখন উচ্চ বিভবটা আমরা সরিয়ে নেব, সে কিন্তু নিজে থেকে ডিসচার্জ করবে না। ক্লিয়ার, বোঝা গেল? এটা হচ্ছে তার মূলনীতি, মেন প্রিন্সিপাল, তার চরিত্র, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, থার্ড নম্বর কি রয়েছে? ধারক বিভবের ঊর্ধ্বসীমা, অর্থাৎ ক্যাপাসিটার ভোল্টেজের ঊর্ধ্বসীমা। দেখো কি বলছে, যে কোনো ধারক, তাকে যে কোনো উচ্চমানের বিভবে আহিত করা অসম্ভব। বিভবের মান একটি ঊর্ধ্বসীমা থেকে বেশি হলে পারস্পরিক বায়ুস্তরে অন্তরক ক্ষমতা বা ইনসুলেটিং পাওয়ার নষ্ট হয়ে যায়। এর ফলে ধারক ও বায়ুর মধ্যে তড়িৎক্ষরণ বা স্পার্কলিং ঘটে এবং ডিসচার্জ হয়। কি বলছে, আমরা তার যে একটা ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটারের তো একটা রেটিং রয়েছে। অবশ্যই প্রত্যেকটা ক্যাপাসিটার একটা রেটিং থাকে যে ম্যাক্সিমাম এত ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারবে, এর থেকে বেশি ভোল্টেজ কিন্তু সহ্য করতে পারবে না। তো আমরা যদি এরকম কোনো ক্যাপাসিটারকে তার চেয়ে উচ্চ মানের কোনো বিভবের সাথে কানেক্ট করি এবং তাকে আহিত করার চেষ্টা করি, তাহলে কি সেটা সম্ভব? আমাদের কোনো একটা মানুষ, তার দেখা গেল ওয়েট হচ্ছে 60 কিলো এবং সে খুব রোগা পাতলা, ঠিক আছে, খুব একটা মোটাসোটা নয়, তার ক্ষমতাটা অনেকটা কম, তার ওপরে যদি আমরা 2 কুইন্টাল একটা ওজনের কিছু চাপিয়ে দিই, সে কি পারবে নিয়ে যেতে? কখনোই পারবে না। ঠিক সেরকম এই ক্যাপাসিটারের ক্ষেত্রেও তার যে রেটিং রয়েছে, তার যে নিয়ে যাওয়ার ক্ষমতা, তার যে কারেন্ট স্টোর করা বা চার্জকে স্টোর করার যে ক্ষমতা, সে যে ভোল্টেজটা ওর মধ্যে আহিত হওয়ার যে ক্ষমতা, তার চেয়ে বেশি পরিমাণ কোনো ভোল্টেজকে যদি আমি তার সাথে কানেক্ট করি তাকে আহিত করার জন্য, সেটা তো একদম মূর্খামির একটা পরিচয় হয়ে উঠবে। তো সেক্ষেত্রে কি হবে, এটা মূর্খামির পরিচয় তো অবশ্যই, কিন্তু না জেনে থাকলে সেটা মূর্খামি নয়, সেক্ষেত্রে জানার ভীষণ প্রয়োজন রয়েছে। সেটা কি রকম দেখে নাও। যে দেখো, যদি কোনো এরকম ক্যাপাসিটারকে যখন আমরা বুঝতে পারছি না এর ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং কত রয়েছে, আমরা সেখানে উচ্চমানের একটা বিভব সম্পন্ন কোনো সোর্সের সাথে কানেক্ট করেছি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে আস্তে আস্তে আহিত হতে হতে সে যখন তার নিজের লিমিটের থেকে অতিরিক্ত হতে শুরু করবে না, তখন তার বাইরে কাছে ইনসুলেটিং যে মেটেরিয়ালটা রয়েছে সেটা গলতে শুরু করবে, ঠিক আছে। এবং তার যে অন্তরক ক্ষমতা, ইনসুলেটিং যে পাওয়ার, সেটা নষ্ট হয়ে গিয়ে ওই প্লেটগুলি থেকে বাতাসে কিন্তু সে চার্জ ডিসচার্জ হতে শুরু করবে, ঠিক আছে। এতে কি হয়, এই ব্যাপারটা হচ্ছে কি, একটা স্পার্কলিং জেনারেট হয়, ঠিক আছে, ক্যাপাসিটারটা হয় ফুটো হয়ে যায়, ঠিক আছে, এবং পুড়ে যায়। এক কথায় পুড়ে যাওয়াকে বলা হয়, কারণ অন্তরিত ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, অর্থ ইনসুলেটারটা নষ্ট হয়ে যায়, গলে যায়, ঠিক আছে। কারণ এতটা পরিমাণ চার্জ স্টোর হয়, সে তো সেক্ষেত্রে যে ভোল্টেজ, সে ভোল্টেজ কি হয়, অবশ্যই পজিটিভ নেগেটিভের দিকে আসতে চাইবে, ঠিক আছে। যে কারণের জন্যই বাতাসের চার্জটাকে ডিসচার্জ করতে শুরু করে এবং ক্যাপাসিটারের তার যে ধর্ম সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং সে আর আদর্শ ক্যাপাসিটার হয়ে থাকতে পারে না, ঠিক আছে। তার কারণ সে যখনই তাকে চার্জ করা হবে, সে অটোমেটিক্যালি বাতাসের দ্বারা সে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ তার দুটো প্লেটের মধ্যে তার যে এনার্জিটা স্টোর করার যে ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যাবে। আর ক্যাপাসিটি নষ্ট হয়ে যাওয়ার অর্থ ক্যাপাসিটেন্স নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেই ইনস্ট্রুমেন্টই ফালতু হয়ে যাবে, ওটাকে আমাকে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? তাহলে ধারকের বিভবের যে ঊর্ধ্বসীমা, সেটাকে আমরা দেখে কিন্তু কাজ করব। যেখানে যে পরিমাণ ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন, সেই ঊর্ধ্বসীমার থেকে বেশি আমরা কিন্তু কখনোই তার মধ্যে ভোল্টেজ আমরা ফ্লো করাবো না, এটা কিন্তু মনে রাখবে। এবং প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টেই কিন্তু এর একটা লিমিট থাকে, এটা আমরা অবশ্যই রেটিংটা জেনে নেব। যে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা যেখানেই ব্যবহার করি না কেন বর্তনীতে, অবশ্যই আমরা কিন্তু তার রেটিংটাকে দেখে নেব। এটা কিন্তু ইনস্ট্রুমেন্টের লংজিভিউটির ক্ষেত্রেও কিন্তু ভীষণ প্রয়োজন, শুধু তাই নয়, বর্তনীর লংজিভিউটির ক্ষেত্রেও কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। এবং আমাদের যে কার্য, ডিজায়ার্ড যে আমরা কাজ পেতে চাই ওই বর্তনীটি থেকে, সেটার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে আমাদের নিজেদের সেফটিটাও কিন্তু ম্যাটার করছে। ওকে, আচ্ছা, 4 নম্বর কি বলছে, আহিত পরিবাহী মাত্রই ধারক। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি তোমাদের একটা ছোট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি বলছে। দেখো, যে কোনো আহিত পরিবাহী হলো ধারক। এই ধরনের ধারকের ক্ষেত্রে ভূ সংলগ্ন পরিবাহী হিসাবে কাজ করে ঘরের দেওয়াল ও মেঝে।
মজার ব্যাপার এটাই, যে কোনো আহিত পরিবাহী হচ্ছে ধারক, অর্থাৎ যে কোনো একটি প্লেট, সেটা অবশ্যই ধাতব হবে, ঠিক আছে, সেই প্লেটটি যখনই কোনো পজিটিভ চার্জে যুক্ত হয়ে যাবে না, তুমি ধরে নেবে যে ওটি একটি ক্যাপাসিটার। হাসি লাগছে হয়তো, তোমাদের মনে হচ্ছে ধুর এসব কি ধরনের কথা, এটা কি কখনো হয় নাকি? পাশা থাকবে, একটাতে পজিটিভ থাকবে, একটাতে নেগেটিভ থাকবে, তবেই তো সেটা ক্যাপাসিটার। অবশ্যই সেটা ক্যাপাসিটার, কিন্তু একটা প্লেট রয়েছে সেটা পজিটিভ, আর একটি প্লেট যেটা নেই, আমরা দেখতে পাচ্ছি না, তুমি হয়তো ভাবছো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এরকম একটা প্লেট কিন্তু রয়েছে। দেখা গেল একটা তার, একটা প্লেট, ঠিক আছে, সেটা ঘরের একটা দেওয়ালের মধ্যে দিয়ে ফ্লো করছে একটা কারেন্ট, ঠিক আছে, করছে তো। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ঘরের দেওয়ালটা হয়ে যাবে অপর আর একটি প্লেট, বা ঘরের মেঝেটা হয়ে যাবে অপর একটি প্লেট, সেই পরিবাহীটা হবে অপর একটি প্লেট, এবং এই পরিবাহী এবং ঘরের দেয়ালের মধ্যে যে ইনসুলেটিং লেয়ারটা রয়েছে, যেটা তারটি মোড়ানো রয়েছে, সেটা হয়ে যাবে ডাইইলেকট্রিক মিডিয়াম। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ যদি কোনো একটি প্লেট পজিটিভ থাকে এবং মাঝখানে যদি কিছু না থাকে এবং তার কাছাকাছি যে কোনো বস্তু যদি থাকে, অবশ্যই সেটা কিন্তু অপর একটি প্লেট হিসেবে কাজ করে। হ্যাঁ, হয়তো ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কমে যায়, ভীষণ কম একটা নেগলিজেবল একটা ক্যাপাসিটেন্স সেক্ষেত্রে তৈরি হয়, তবুও কিন্তু সেটা ক্যাপাসিটার হিসেবে কাজ করে। আর একটা এক্সাম্পল তোমরা খুব ভালো করে জেনে রাখো, বজ্রপাত যখন হয়, যখন আকাশে মেঘ করে, তখন মেঘের তো বিভিন্ন রকম লেয়ার আকাশে ভেসে বেড়ায়। তো একদম নিচের দিকে যে লেয়ারটি থাকছে এবং তার ওপরে আর একটি লেয়ার যখন থাকছে, দুটো লেয়ার, মাঝখানে কি থাকছে? বাতাস থাকছে, এয়ার গ্যাপ থাকছে। তো যখন একটি লেয়ার পজিটিভ আধান সঞ্চিত করে ফেলে, তখন অটোমেটিক্যালি ওপরের যে লেয়ার, ওপরের যে মেঘ, সেই মেঘটি কিন্তু নেগেটিভ আধানকে স্টোর করতে থাকে, ঠিক আছে। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধর্ম। তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি ধর্মের জন্য যখন নিচের মেঘটি পজিটিভ তড়িৎগ্রস্ত আধান স্টোর করে, তখন ওপরের মেঘটি নেগেটিভ তড়িৎগ্রস্ত আধান স্টোর করে, তখন এই দুটো মেঘ দুটো প্লেটের কাজ করে এবং মাঝখানে বাতাসটি ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে এটা একটা ক্যাপাসিটর হিসাবে কিন্তু কাজ করে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? এবং আমাদের বাড়ির যে অ্যান্টেনা, সেই অ্যান্টেনাও কিন্তু ক্যাপাসিটর হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। অ্যান্টেনার যে ওয়ার্কিং ফাংশন, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ ক্যাপাসিটরের মতো। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধে হচ্ছে, বা তোমাদের হয়তো ভাবছো এটা কী করে সম্ভব, বাট তোমরা এক্সাম্পলে জেনে রাখো, যত ওপরের লেভেলে উঠবে পড়াশুনোর, এই ক্যাপাসিটার বা আদার্স ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে তোমরা যখন যদি পড়াশুনো করো আরও হাই লেভেলে, তোমরা ডেফিনেটলি এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। কারণ এগুলো বুঝতে গেলে আরও কিছু এক্সট্রা নলেজ তোমাদের থাকা প্রয়োজন, যেটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দিতে পারছি না। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমি 5 নম্বরে। 5 নম্বর কি বলছে? বর্তনীতে ধারকের চিহ্ন। বর্তনীতে ধারকের চিহ্ন কীরকম? ধারকের বিভিন্ন ধরনের গঠন প্রকৃতি ও আকৃতিও হয়ে থাকে। বিভিন্ন ধরনের ধারকের চিহ্ন কিছুটা ভিন্ন হলেও সবেতেই কিছু সাধারণ ধরন থাকে। সাধারণত সবসময় সমান্তরাল দুটি পাত দ্বারা ধারকের চিহ্ন বোঝানো হয়। দেখো ছবিতে আমি দিয়েছি, রেড কালারের দেওয়া রয়েছে দুটো প্যারালাল প্লেট, দুই দিকে দুটো এ এবং বি যে টার্মিনাল রয়েছে, এটা হচ্ছে একটা নর্মাল সাধারণ। এছাড়াও বিভিন্ন রকম ধারকের জন্য কিন্তু এদের যে স্পেশাল যে চিহ্ন, সেগুলো কিন্তু বিভিন্ন রকম। এটা কোনোটা হচ্ছে পোলার যে ধারক, অর্থাৎ তার একটা পোল থাকবে, পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকবে, তার জন্য এক রকমের চিহ্ন। ইউনিপোলার, যেটা আমরা বললাম যে পোলার বা ইউনিপোলার। বাইপোলার, যেটা যার কোনো পোলারিটি থাকবে না, ঠিক আছে। নন পোলার, যেটা আমরা বলতে পারি, যার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা জানি না, যেদিকে দেবো সেদিকে কাজ করবে। তো সেই ধরনের যে ক্যাপাসিটার, তার জন্য সিম্বল এক রকমের। এখানে যেটা দিয়ে রয়েছি, এই ক্যাপাসিটারটা কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা জানি না। এ এবং বি টার্মিনাল আমরা পজিটিভ নেগেটিভ যা খুশি লাগাতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে নন পোলার ক্যাপাসিটারের সিম্বল, ঠিক আছে। পোলার ক্যাপাসিটারের জন্য পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল কিন্তু আলাদা আলাদা থাকে। পজিটিভ টার্মিনালে কিন্তু পজিটিভ লাগাতে হবে, নেগেটিভ টার্মিনালে কিন্তু নেগেটিভ লাগাতে হবে, তবেই কিন্তু কাজ করবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। ঠিক এরকম। এবং ভ্যারিয়েবল ক্যাপাসিটারের ক্ষেত্রে আলাদা রকম হবে। যখন আমরা ক্যাপাসিটারের টাইপস পড়বো, তো সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারের টাইপসের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটারে কী কী সিম্বল আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। তবে তোমরা বর্তনীতে ক্যাপাসিটারের যে সিম্বল, মেন যে সিম্বল, ঠিক আছে, সাধারণত যেটা ব্যবহার করা হয়ে থাকে ক্যাপাসিটার বলে, সেটা হচ্ছে এই সিম্বলটা, ঠিক আছে, এটা মনে রাখবে। তো আজকে এই ধারক এবং ধারকত্ব চ্যাপ্টারে ধারকের যে মেন প্রিন্সিপাল বা ধারকের যে মূল নীতি বা ক্যাপাসিটারের মূল যে নীতি বা ক্যাপাসিটারের মেন প্রিন্সিপাল যাই বলে থাকি না কেন, এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটারের যে ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপাসিটারের যে চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা, এটাই হচ্ছে
এই ক্যাপাসিটরের মূলনীতি, ঠিক আছে, ক্যাপাসিটরের মেন প্রিন্সিপাল। ক্লিয়ার? তো আজকে আশা করছি তোমরা এই যে 5টা মূলনীতি বা 5টা চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, এটাই হচ্ছে ধারকের চরিত্র। ঠিক আছে, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, মাথায় রাখবে। পরীক্ষাতে আসবে কি আসবে না আমার জানা নেই, কিন্তু তোমাদের ক্যাপাসিটর সম্পর্কে সম্পূর্ণ ধারণা স্পষ্ট হবে তোমাদের মনের মধ্যে রাখতে গেলে, বা ক্যাপাসিটরকে নিয়ে আরও বেশি দূরে পড়াশোনা করতে গেলে এই ধারণাগুলো তোমাদের থাকা কিন্তু ভীষণ প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু ক্যাপাসিটর সম্পর্কে তোমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না। তো আজকে এই থিওরি পার্টে ধারকের যে মূল নীতি সেটা এইটুকুই। আমরা এরপরে প্র্যাকটিক্যালি দেখব এই নীতিগুলো ঠিক কিভাবে কাজ করছে। ক্লিয়ার? তো আজকে এই ধারকের মেন প্রিন্সিপাল, তার যে থিওরি পার্ট, এই পর্যন্তই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।